এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি, ঘটনাটা তামিলনাড়ুর একটা সত্যি ঘটনা। তামিলনাড়ুতে সুরেশ নামের একজন ভদ্রলোক থাকত। সুরেশের সাথে ভারতীর বিয়ে হয়েছিল 2019 সালে। সুরেশের দুই মেয়ে, একজনের বয়স 5 বছর, অন্যজনের বয়স 3 বছর। সুরেশ সব সময় চেয়েছিল যে সুরেশের একটা ছেলে হোক। সুরেশ যেহেতু খুব বড় ভালো কোনো কাজ করে না, দিন আনা দিন খাওয়ার সংসার তার, তার স্ত্রীর একদম ইচ্ছা ছিল না যে তৃতীয় সন্তান তাদের জীবনে আসুক। 2024 সালে একটা সময় সুরেশ জানতে পারে যে তার স্ত্রী ভারতী প্রেগনেন্ট। ভারতী সুরেশকে বলে যে কোনোভাবেই এই সন্তানকে আসতে দেওয়া যাবে না, চলো আমরা অ্যাবর্শন করিয়ে নিই। কিন্তু সুরেশ বলে যে না, তার একটা ছেলে দরকার। ভারতী তাকে বোঝায় যদি এবারেও ছেলে না হয়, মেয়ে হয়, তাহলে কি হবে। সুরেশ বলে যে না, এবার তার মন বলছে ছেলেই হবে। সে একটা মানত করেছে যদি তার ছেলে হয় তাহলে সে 1 লাখ টাকা দিয়ে একটা ধার্মিক অনুষ্ঠান করবে বাড়িতে, আর লোকজনকে খাওয়া দাওয়াও করাবে। ভারতী বুঝতে পারে যে সুরেশ কোনোভাবেই কথাটা শুনবে না। ভারতীও চুপ হয়ে যায়। ভারতী আর সুরেশের সত্যি সত্যি একটা ছেলে হয়। পুরো ফ্যামিলি খুব খুশি হয়। তার জন্মের সময় অনুষ্ঠান করা হয়, 1 লাখ টাকা খরচ করে সুরেশ। বাচ্চার নাম রাখা হয় ধ্রুবন। 2 নভেম্বর 2025। ধ্রুবনের বয়স 5 মাস। দুপুরবেলায় 3টের সময় ভারতী ধ্রুবনের বাবা সুরেশকে কল করে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে যে তার ছেলে দুধ খাচ্ছিল, সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে সে দেখছে যে ছেলে আর নিঃশ্বাস নিচ্ছে না। সুরেশ নিজের বোনের সাথে বাইরে কোথাও একটা বিশেষ কাজে গেছিল। সব কাজ ফেলে রেখে দিয়ে ছুটে চলে আসে বাড়িতে। বাচ্চাটাকে নিয়ে স্থানীয় হসপিটালে যাওয়া হয়। সেই হসপিটালে বাচ্চাটাকে টেস্ট করে দেখার পর ডাক্তার জানিয়েছিলেন যে বাচ্চাটা আর বেঁচে নেই। ডাক্তার জানিয়েছিলেন সুরেশকে, ভারতীকে, অনেক সময় এমন হয় বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে অনেক সময় বাচ্চার শ্বাস আটকে যায়, কখনো দুধ শ্বাসনালীতে চলে যায়, আবার কখনো ব্রেস্ট নাকের নিঃশ্বাস নেওয়ার যে ফুটোটা সেটাকে আটকে দেয়, তখন বাচ্চা মারা যায়। এই রকম অনেক ঘটনা প্রতিদিন সারা বিশ্বে ঘটে। কিচ্ছু করার নেই, ঘটনাটা মেনে নিতেই হবে। ছোট্ট 5 মাসের সন্তান মারা গেছে। এবার সুরেশকে আর ভারতীকে বলা হয় যে বাচ্চাটা পোস্টমর্টম করানো হবে যদি তোমরা চাও। ভারতী আর ভারতীর হাজবেন্ড দুজনেই ছোট্ট ধ্রুবনের শরীরটাকে কাটাছেঁড়া করতে চাইছিল না। তাই জন্য তারা বলে যে পোস্টমর্টম করার কোনো দরকার নেই, বডিটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তাই হয়, বডিটাকে ডাক্তার দিয়ে দেয় সুরেশ আর ভারতীর হাতে। সুরেশ আর ভারতী বডিটাকে নিয়ে গিয়ে অন্তিম সৎকার হিসাবে মাটির তলায় চাপা দেওয়া হয় ছোট্ট ধ্রুবনকে। 8 নভেম্বর 2025-এ পুলিশের টিম আসে। ধ্রুবনের সেই কবর খুঁড়ে ধ্রুবনকে আবার বের করা হয় পোস্টমর্টম করার জন্য বা মৃত্যুর কারণ জানার জন্য। এবার আমি বলবো যে এই কিছুদিনের মধ্যে এমন কি ঘটেছিল বা কেন ওই ছোট্ট ধ্রুবনকে মাটির তলা থেকে খুঁড়ে বের করার দরকার পড়লো। ধ্রুবন মারা যাওয়াতে প্রচুর আত্মীয় স্বজন ভারতী আর সুরেশের বাড়ি এসে জড়ো হয়েছিল। ধীরে ধীরে তারা তাদের বাড়ি থেকে বিদায় নেয়। এদিকে ভারতী একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঘুমাতেও পারছে না, সবসময় সে কান্নাকাটি করছে।
নিজের ছোট্ট ছেলেকে হারিয়ে। সুরেশকে ধরে রাখাই যাচ্ছে না। আত্মীয়রা বোঝাচ্ছে যে চিন্তা করো না, আবার তোমাদের জীবনে সন্তান আসবে। আর হয়তো ছোট্ট ধ্রুবনের এতখানি আয়ু ছিল, তাই তাকে চলে যেতে হয়েছে। ভগবানের ওপরে কিন্তু আর কারোর হাত নেই, ভাগ্যে যেটা থাকে সেটা হবে। ধীরে ধীরে ছোট্ট ধ্রুবনের মা বাবা স্বাভাবিক পরিস্থিতিতে আসার চেষ্টা করছিল। একদিন সকালবেলায় ঘুম থেকে উঠেছিল সুরেশ। সুরেশ ঘুম থেকে উঠে বিছানাতে নিজের জায়গায় বসেছিল। হঠাৎ করে তার পাশের যে বালিশটা রাখা ছিল সেখান থেকে একটা মেসেজের নোটিফিকেশনের যে টোন সেটা সে শুনতে পায়। এভাবে যে তার ঘরে কার ফোন, সে বালিশটাকে সরিয়ে ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়েও সে ফোনটা চিনতে পারে না, কারণ তার মনে হয়েছিল যে এটা তো কার বা তার স্ত্রীর ফোন নয়, তাহলে এটা কার ফোন? তাহলে কি যে আত্মীয় স্বজনেরা বাড়িতে এসেছিল তারা কেউ ফোন ফেলে দিয়ে চলে গেছে? সে ফোনের স্ক্রিনটা অন করে দেখতে চেষ্টা করছিল যে ফোনটা কার। স্ক্রিনটাতে যেই আলো জ্বলে ওঠে সে দেখে যে ফোনের উপরে স্ক্রিনে তার স্ত্রীর ফটো। তাহলে এটা তার স্ত্রীর ফোন, কিন্তু সে তো জানে না তার স্ত্রীর এই ফোনটার ব্যাপারে। সেই জন্য তার একটু সন্দেহ হয়। সে কল লিস্টে যায়, সেখানে দেখে শুধু একজনকেই কল করা হয় ওই ফোনটা থেকে, আর শুধু একজনকেই মেসেজ করা হয় বা শুধু একজনেরই মেসেজ আসে ওই ফোনটা। এবার বলি, কে ছিল সেই একজন যার সাথে নিয়মিত সেই মোবাইলটা থেকে কথা বলতো বা মেসেজ করতো বা অডিও মেসেজ পাঠাতো? ভারতী। ভারতী যার সাথে কথা বলতো সে হচ্ছে ভারতীর বান্ধবী সুমিত্রা, যাকে ভারতী সুমি বলে ডাকত। 3 বছর আগে সুমিত্রার সাথে ভারতীর বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব নয়, ব্যাপারটা ছিল তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক। সুমিত্রা আর সুরেশের স্ত্রী, সুরেশের 3জন বাচ্চার মা ভারতী, দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তারা সবার চোখের আড়ালে ঘনিষ্ঠভাবে মেলামেশা করত। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব দেখে বা তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সে সম্পর্কটা দেখে আশেপাশের সব প্রতিবেশীরাই সন্দেহ করত। এক সময় এই ব্যাপারটা গিয়ে পৌঁছেছিল সুরেশের কানে। সুরেশ নিজের স্ত্রীকে বকাবকি করে, স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছিল। সুরেশ আবার তাকে মানিয়ে বুঝিয়ে নিজের সঙ্গে নিজের বাড়ি ফিরিয়ে আনে। তার স্ত্রী বলেছিল যে তুমি আমার শুধু বন্ধু, নোংরা কথা যতই আশেপাশের লোকজন বলুক, তুমি আমার হাজবেন্ড, তুমি বিশ্বাস করছো কেন? সুরেশ নিজের স্ত্রীর কথা মেনে নিয়ে স্ত্রীর সাথে আবার নর্মাল ভাবে ঘর সংসার করা শুরু করেছিল। হঠাৎ করে সুরেশ দেখে যে তার স্ত্রী নিজের বুকে সুমি নামের একটা ট্যাটু করিয়েছে। তার স্ত্রীকে সেই ব্যাপারে যখন সে জিজ্ঞেস করে, তার স্ত্রী বলে যে তার বন্ধু তার খুব প্রিয়, সেই জন্য সে তার নামের ট্যাটু নিজের বুকে করিয়েছে। তার বন্ধুও তার নামের ট্যাটু কিন্তু নিজের বুকে করিয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কোনো নর্মাল বন্ধুত্ব নয়, তাদের দুজনের মধ্যে একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপ তৈরি হয়েছিল, সেটা সবাই বুঝতে পারছিল। একদিন সুরেশ দুজনকেই ডেকে বোঝায়, নিজের স্ত্রীকে বোঝায় যে আমরা যে সমাজে থাকি সেখানে এই ধরনের সম্পর্ক থাকা উচিত না। আর যেহেতু এখনো সুমিত্রার বিয়ে হয়নি, সুমিত্রার বয়স 22 বছর, সুমিত্রার কিন্তু লাইফটা নষ্ট হয়ে যাবে যদি এই ধরনের সম্পর্কের ব্যাপারে কেউ জানতে পারে, তাহলে হয়তো সুমিত্রার বিয়েও হবে না। এই ব্যাপারগুলো যখন সুরেশ তাদের দুজনকে বুঝিয়েছিল, সুরেশের কাছে সুমিত্রা আর ভারতী দুজনেই প্রমিস করেছিল যে তাদের মধ্যে যে সম্পর্ক আছে তারা সেই ব্যাপারটা ভুলে যাবে,
আর কোনো দিন তারা ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ করবে না, এই ব্যাপারটা সুরেশ যেন কাউকে না জানায়। সুরেশ কিন্তু কথা রেখেছিল, সুরেশ কাউকে জানায়নি। তারপর থেকে ভারতী আর সুমিত্রা দুজন দেখা সাক্ষাৎ করা একদম কমিয়ে দিয়েছিল। তারপরে প্রেগনেন্ট হয়েছিল ভারতী, ভারতীর একটা ছেলে হয়েছিল। ছেলে হওয়ার পরে ভারতী আর সুমিত্রা দুজনের মধ্যে খুব দূরত্ব তৈরি হয়েছিল। দুটো বাচ্চা তার আগে থেকেই ছিল, তৃতীয় বাচ্চা আসার পর এত কাজকর্ম করতে হচ্ছিল ভারতীকে, সুমিত্রাকে সে একদম সময় দিচ্ছিল না, কথা বলছিল না, মেসেজও করছিল না, দেখা তো হচ্ছিলই না। বারবার সুমিত্রা মেসেজ করছিল ভারতীকে, তাতে সে একদম কলেজ গোয়িং কাপলদের মতো কথাবার্তা বলছিল, পজেসিভনেস সেই কথার মধ্যে ছিল যে তুমি আমাকে ভুলে যাও, আমার সব ফটো ডিলিট করে দাও, আর কোনোদিন আমরা দেখা করব না। এই ধরনের কথাগুলো রোজ রোজ যখন সুমিত্রা ছোট্ট ধ্রুবনের মা ভারতীকে লিখছিল বা অডিও রেকর্ডিং এ পাঠাচ্ছিল, তার খুব কষ্ট হচ্ছিল। তার মনে হচ্ছিল তার জীবনে যখন থেকে তার ছেলে এসেছে সে একদম সময় দিতে পারছে না নিজের ভালোবাসার মানুষকে। সে একদিন সুমিত্রাকে দেখা করার জন্য নিজের বাড়িতে ডাকে। সুমিত্রা টাইমলি চলে আসে যখন সুরেশ বাড়িতে ছিল না। দুই বান্ধবী খুব ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ করছে, এমন সময় ছোট্ট ধ্রুবন কেঁদে ওঠে। তখন সুমিত্রা রেগে যায়, রেগে গিয়ে সে বলে যে আমি চলে যাচ্ছি, তোমার এই ছোট্ট বাচ্চা কখনোই আমাদের দুজনকে দেখা আর করতে দেবে না। একে একমাত্র যদি তুমি মেরে ফেলতে পারো তাহলেই আমরা আবারও আগের মতো একসাথে সুখে থাকতে পারবো, মেলামেশা করতে পারবো। এই কথা বলে সে রেগে বেরিয়ে গেছিল। তখন ছোট্ট ধ্রুবনের মা ভারতীর মনে হয়েছিল যে সত্যিই সে ধ্রুবনের জন্য হয়তো নিজের ওই কাছের মানুষ সুমিত্রাকে হারিয়ে ফেলবে। সে একটা মনে মনে প্ল্যানিং করেছিল, আর সে সেই দিন সেটাই করেছিল। 2 নভেম্বর 2025 সুরেশ নিজের ছোট বোনের সাথে কোথাও একটা কাজে বেরিয়েছিল। সুরেশ বহুদিন আগে স্ত্রীকে বুঝিয়েছিল যে এই ধরনের সম্পর্ক তৈরি করলে শুধু বদনামি হবে আর বিয়ে হবে না সুমিত্রা। তারপর থেকে সুরেশ ভেবেছিল তার স্ত্রী আর সুমিত্রা দুজনেই পুরনো সব ব্যাপার ভুলে আবার নর্মাল লাইফে ফিরে এসেছে। সুরেশের স্ত্রী নিজের বাচ্চার মুখ আর নাক চেপে ধরে, সামান্য কিছুক্ষণ এমন করতেই বাচ্চাটা ছটফট করে মায়ের সামনে শেষ হয়ে যায়। মায়ের একটুও কষ্ট হয়নি। মা সেই মুহূর্তে ছোট বাচ্চার একটা ফটো তুলেছিল। ফটো তোলার পর পাঠিয়েছিল নিজের প্রেমের মানুষ সুমিত্রার কাছে, সঙ্গে পাঠিয়েছিল 2খানা অডিও মেসেজ। সেই মেসেজে সে বলেছিল যে দেখো আমি তোমার জন্য আমাদের রাস্তার যে বাধা সেটাকে সরিয়ে দিয়েছি। ওই মেসেজটাও সে পাঠিয়েছিল, আর সঙ্গে নিজের ছোট বাচ্চার মৃত অবস্থায় একটা ফটো পাঠিয়েছিল। সব মেসেজগুলোই কিন্তু তার হোয়াটসঅ্যাপে রাখা ছিল। সুরেশ নিজের বাচ্চার মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই ওই ফোনটাকে বালিশের তলা থেকে আবিষ্কার করেছিল। তারপরে সে যখন মেসেজগুলো পড়ে দেখেছিল আর দুটো অডিও মেসেজ শুনেছিল, তখন পুরো ব্যাপারটা তার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছিল। সে নিজের স্ত্রীকে ডেকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। স্ত্রীর কথা বলার ধরন দেখে সে বুঝতে পারে যে তার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে। রাগের মাথায় ফোনটা হাতে নিয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী আবারও তাকে ফোন কলে বারবার বোঝাতে থাকে যে প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও, আর কোনো দিন কিন্তু আমি এই ধরনের কাজ করব না। হাজবেন্ড ফোন কলেই তাকে জিজ্ঞেস করে যে তুমি একবার সত্যি সত্যি বলো, এই বাচ্চাটা কি শুধু আমারই ছিল, তোমার ছিল না? তুমি তাকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো, তোমার কষ্ট হয়নি? তুমি সত্যি করে বলো যে তুমি এই ধরনের ঘটনা ঘটিয়েছো কিনা। তুমি যদি সত্যি কথা বলো আমি পুলিশের কাছে যাব না। তখন
ছোট্ট ধ্রুবনের মা বলে যে হ্যাঁ, আমি এই ঘটনা নিজে হাতে ঘটিয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর করবো না। তবে সুমিত্রা আমাকে বলেছিল এমনটা করতে, আর আমি চাইছিলাম না যে সুমিত্রা আমার জীবন থেকে হারিয়ে যাক। সেই জন্য সুমিত্রার বিভিন্ন ইমোশনাল মেসেজ দেখে আমি এই কাজটা করে ফেলেছি। তবে তুমি পুলিশ স্টেশনে যেও না। বারবার সে নিজের হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু সুরেশ নিজের ছেলেকে হারিয়ে ফেলার পর নিজেকে আর ধরে রাখতে পারেনি। সে সোজা চলে গেছিল পুলিশ স্টেশনে। প্রমাণ হিসাবে নিজের স্ত্রীর ফোনটা সে পুলিশ টিমকে দিয়েছিল। পুলিশ টিম পুরো ব্যাপারটা দেখে বোঝে। পুলিশ টিম এসে ছোট্ট ধ্রুবনের কবর খুঁড়ে বের করে পোস্টমর্টমের ব্যবস্থা করে। এদিকে সুরেশের স্ত্রী ছোট্ট ধ্রুবনের মা অ্যারেস্ট হয়, সঙ্গে অ্যারেস্ট হয় তার বান্ধবী সুমি। ভবিষ্যতে বোঝা যাবে যে সুমি আর ভারতী তাদের দুজনকে কি শাস্তি দেওয়া হচ্ছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবে।